হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি করব ক্লাস 10 এর কোষে দেখি 3.1। এটা করার উদ্দেশ্য হচ্ছে এবং পরপর আমরা জ্যামিতিক শর্ট কোশ্চেন গুলো করবো, কারণ তোমরা জানো যে মাধ্যমিকে তোমাদের যতগুলো প্রশ্ন আসে শর্ট কোশ্চেনের মধ্যে, তার মধ্যে সবচেয়ে কঠিন বলে তোমাদের যেটা মনে হয় সেটা হলো জ্যামিতিক শর্ট কোশ্চেন গুলো। আর সেই জন্য আমি ধারাবাহিকভাবে পরপর একদম শুরু করছি চ্যাপ্টার নম্বর 3 থেকে, যেটা তোমাদের ক্লাস 10 এর প্রথম জ্যামিতির মানে উপপাদ্যের শর্ট কোশ্চেনের চ্যাপ্টার। তো সেই জন্য কোষে থেকে 3.1 যেটা আছে তোমাদের পেজ নম্বর 52 অর্থাৎ 52-তে। তো এখান দিয়ে আমরা শুরু করছি। দেখো, তো এই যে 52 পেজের যে কোষে থেকে 3.1 আছে, এটা চ্যাপ্টারটার নাম হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এটা শুরু করার আগে আমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য যা আছে আছে ওটা আমাদের এখন লাগবে না, কারণ আমরা যখন 3.2 করব তখন আমাদের উপপাদ্যের স্টেটমেন্ট গুলো লাগবে। তো এখন আমাদের কি লাগবে? নর্মাল বেসিক আমরা যে ক্লাস 5-এ যে জিনিসগুলো শিখেছিলাম না, বৃত্ত সম্পর্কিত, শুধু সেই বিষয়ে একটুখানি জাস্ট বলে নেব, নিয়ে আমরা সরাসরি অঙ্ক শুরু করবো। এখানে টোটাল এই 52 পেজে অঙ্ক আছে 17টা। এই 17টা অঙ্ক আমরা সবগুলো করবো, 1 2 3 4 চারটে দাগ নম্বর মিলিয়ে মোট 17টা অঙ্ক আছে। আমরা 17টা অঙ্ক পরপর সমাধান করবো। চলো, প্রথম হচ্ছে আমরা জানবো যে বৃত্ত সম্পর্কিত যে বেসিক জিনিসগুলো আমরা জানি। দেখো, বৃত্ত অঙ্কন করতে গেলে আমরা জানি, ছোটবেলা থেকে শিখে আসছি, এরকম বৃত্ত একটা গোল করে আঁকতে হয়, এরকম মাঝখানে একটা, যেখানটা বসিয়ে আমরা পেন্সিল কম্পাসটাকে বসিয়ে ঘোরাই। এই যে বিন্দু দেখতে পাচ্ছ আর এই যে দাগটা দেখতে পাচ্ছ, আমরা যখনই টানি প্রথমে কিন্তু এই দুটো উৎপন্ন হয়। তো সেই দুটোর জন্য বলছি, দেখো এই যে এটা, এই যে মাঝখানে যে বিন্দুটা, এটাকে আমরা বলে থাকি কেন্দ্র। আর এই যে দাগটা দেখছো, এই দাগটাকে আমরা বলে থাকি বৃত্ত, অথবা এর আরেকটা নাম আছে, সেটা হলো পরিধি, যেটাকে আগে আমরা শুধুমাত্র পরিধি বলতাম, বৃত্ত বলতাম না। কিন্তু এখন এই বৃত্ত আর পরিধি দুটোকে আর আলাদা করে দেখা হয় না। এবার দেখো, এই যে পরিধির কিছু একটা অংশ, মনে করো এখান থেকে এখানে আমি কেটে দিলাম, তো এইটুকু অংশ, এই বাঁকটুকু যদি কেটে নেই, দেখতে কেমন হবে? এরকম হবে। এই যে বাঁকটা দেখতে পাচ্ছ, এটা এ বি। এই যে বাঁকটা, এটা যদি নামকরণ করি আমরা এরকম, এইটাকে বলা হয়, এটা কি বলতো, এই পুরো একটা বৃত্তের পরিধি। তো সেই পরিধির একটা ছোট অংশ, এই বৃত্তের পরিধির ছোট অংশটাকে আমরা বলে থাকি কি? বৃত্তচাপ। তার মানে এইটাকে আমরা কি বলবো? বৃত্তচাপ। এই যে বৃত্তের কেন্দ্র আর এই যে হচ্ছে বৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দু, দেখো এটা নামকরণ করলাম ধরো পি, এটা ধরো ও, তাহলে এই ওপি যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলে থাকি ব্যাসার্ধ। ওপিকে আমরা কি বলি? ব্যাসার্ধ। ব্যাসার্ধের সংজ্ঞা কি? বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের উপর বা বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো একটা বিন্দুর সংযোজক সরল রেখাংশকে আমরা কি বলি? বৃত্তের ব্যাসার্ধ। আর কি শিখবো আমরা? এই যে এই পি থেকে যদি ও ভেদ করে পুরোপুরি যদি এই বিন্দু পর্যন্ত চলে যায়, ওটার নাম যদি আমরা কিউ দেই, তাহলে এই পি আর কিউ, এই পি কিউটাকে আমরা বলছি কি? পি কিউটাকে বলছি বৃত্তের ব্যাস। আর কি? এই বৃত্তে, তার মানে বলো, এই যে বৃত্তের কেন্দ্রের পরিধির উপরে যে কোনো দুটো বিন্দু, দেখো এই যে এই বিন্দুর নাম মনে করো এক্স, এটা হচ্ছে ওয়াই। এই যে এক্স ওয়াই, এটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা বলি জ্যা। এটা হচ্ছে জ্যা। তাহলে বলো, জ্যায়ের সংখ্যা কি? জ্যা হচ্ছে বৃত্তের উপর বা বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশকে আমরা বলি জ্যা। এই জ্যাটা যখন কেন্দ্র দিয়ে যাবে, তখন আমরা তার নাম লিখি বৃত্তের ব্যাস। তাহলে বলো, ব্যাসের যদি সংজ্ঞা জানতে চাই, কি বলবো? যে বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ যা বৃত্তের কেন্দ্রগামী, তাকে আমরা কি বলবো? ব্যাস। এই ব্যাসের অর্ধেককে আমরা বলি ব্যাসার্ধ, আর ব্যাসার্ধের দ্বিগুণকে আমরা বলি ব্যাস। এটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। আর এইগুলো আমরা নর্মাল সবাই জানি। যেগুলো আমরা জানি না বা আমাদের যেগুলো কঠিন বলে মনে হয়, সেগুলো এবার আমি বলছি। দেখো, প্রথম হচ্ছে এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তের এখান থেকে এটাকে আমরা এক্ষুনি কি বললাম? বৃত্তচাপ। যদি এইটুকুকে আমরা বৃত্তচাপ বলি, আচ্ছা বলতো, তাহলে এখান থেকে এ আর বি এটা নাম দিই, যদি এই দিক থেকে এই পুরোটাকে যদি ধরি, এই পুরোটাকে আমরা কি নাম দেবো? এটাও বৃত্তচাপ। দেখো, এটা হচ্ছে আমাদের ছোট বৃত্তচাপ, আর এই পুরোটাকে আমরা বলছি কি? বড় বৃত্তচাপ। এই ছোট বৃত্তচাপটাকে বলা হয় উপচাপ। আর এই যে বড় বৃত্তচাপ দেখছো, এই যে উপচাপের নামকরণ যদি করা হয়, এভাবে নামকরণ করা হয়, এবি মাথায় এই যে একটা সামান্য বাঁকা দাগ দেওয়া হয়, কেন? ওটা বৃত্তচাপের চিহ্ন। আর এই যে পুরোটা দেখছে এত বড় না, মাঝখানে একটা কিছু পি দিলাম, এটা কোনো বিন্দু নাম না, কিন্তু জাস্ট এরকম জায়গা দেবে যে এইটার নামকরণ, এই যে বড়টাকে বলা হয়, এটাকে বলা হয় অধিচাপ। এই অধিচাপটা কিভাবে লেখে?
APB বলে এরকম বাঁক দিতে হয়। এটাকে আমরা বলছি উপচাপ এবং অধিচাপ। উপ মানে হচ্ছে ছোট চাপ আর অধিচাপ মানে হলো বড় চাপ। এবার দেখো এই যে টানলাম, দেখো এটা কি বৃত্তের ব্যাসার্ধ, এটা কি বৃত্তের ব্যাসার্ধ, এটা কি বৃত্তের কি চাপ। তার মানে বলো দুটো ব্যাসার্ধ আর একটা বৃত্তচাপ, এই দুটো নিয়ে যে এই যে প্লটটা গঠিত হয়েছে দেখতে পাচ্ছ যে ক্ষেত্র, সেটাকে আমরা কি বলি বৃত্তকলা। তাহলে বলো একটা বৃত্তকলা হতে গেলে কটা অংশ লাগবে বৃত্তের? দুটো অংশ। কি কি? একটা হলো ব্যাসার্ধ আর একটা হলো বৃত্তচাপ। কিন্তু ব্যাসার্ধ লাগবে অন্তত দুটো, তোমাকে দুটো লাগবে, দুটো ছাড়া একটা দিয়ে কিন্তু হবে না। এই যেটা দেখতে পাচ্ছ এটাকে আমরা কি বলি বৃত্তকলা। এটা হচ্ছে ছোট বৃত্তকলা। আর বাকি যে পোর্শনটা ফাঁকা আছে দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে একদম পুরো এখান থেকে এতটা জায়গা, এই পুরো জায়গাটাকে আমরা বলছি কি বড় বৃত্তকলা। এবার লাস্ট যে জিনিসটা বলে আমরা অঙ্কে মানে কোষে দিকে ঢুকবো, সেটা হচ্ছে বৃত্তাংশ। একটা হচ্ছে উপবৃত্তাংশ আর একটা হলো অধিবৃত্তাংশ। দেখো উপবৃত্তাংশটা কি আর অধিবৃত্তাংশটা কি। দেখো একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তের এই যে দেখো একটা জ্যা টানলাম, এই জ্যাটা দেখো বৃত্তকে দুটো অংশে ভাগ করেছে। দেখো নিচের পোর্শন আর উপরের পোর্শন। এই উপরের পোর্শনটা ছোট, কি যে ক্ষেত্রফল। এই দেখো আবার বলছি, এখান থেকে এই পর্যন্ত যখন নেব তখন কি পেন যে বরাবর যাচ্ছে, এই জায়গাটাকে আমরা বলি কি উপচাপ। আর এখান থেকে এই পর্যন্ত যে পেনটা যাচ্ছে এই জায়গা থেকে আমরা কি বলি অধিচাপ। কিন্তু এই যে মাঝখানের ক্ষেত্র, এই ক্ষেত্রটাকে আমরা বলি কি বৃত্তাংশ, মানে কি বৃত্তের অংশ। এবার বৃত্তের ছোট অংশ, তাই এটাকে বলা হয় মানে কি বলে উপবৃত্তাংশ। আর এই যে বড় চাপটা দেখতে পাচ্ছ, এই যে উপচাপ দিয়ে গঠিত ক্ষেত্রকে আমরা বলছি কি উপবৃত্তাংশ। আর যেটা বড় বৃত্তচাপ এটা দ্বারা গঠিত, এটাকে আমরা এই বড় বৃত্তচাপের নাম কি অধিচাপ। তাই অধিচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল জায়গাটাকে আমরা কি বলছি অধিবৃত্তাংশ। চলো এই ছিল আমাদের বৃত্তের বেসিক কিছু নরমাল জিনিসপত্র। এর আরো ডিটেলস এর প্রত্যেকটা প্রশ্ন যখন সমাধান করব তখন আমরা সেটা নিয়ে আবার আলোচনা করবো। চলো এরপর আমরা চলে যাব কোথায়, কোষে দেখি 3.1। দেখি 3.1 এর একের দাগ কি বলেছে। দেখো একটা বৃত্ত আঁকা আছে, দেখো ডান দিকে এরকম বৃত্ত আঁকা আছে। যে বৃত্তটা দেখো এই বিন্দুটার নাম দিয়েছে ও, এটার নাম দিয়েছে সি, এদিকে নাম দিয়েছে তোমার এ, এটার নাম দিয়েছে হচ্ছে পি, এটার নাম দিয়েছে এই জায়গাটার নাম দিয়েছে কিউ, এটা আর হচ্ছে এটা বি। ব্যাস এই বৃত্তটা দেখো তোমাদের বইতে আঁকা আছে। কোথায়? পেজ নম্বর 52-তে। কোষে দেখি 3.1 এর একের দাগ। দেখো দিয়ে কি জানতে চাই, দেখো বলছে পাশের ও কেন্দ্রীয় বৃত্তের মানে এই বৃত্তটার ছবি দেখি। আচ্ছা দেখলাম। এবং কোন কোন ব্যাসার্ধ পি এ কিউ বৃত্তাংশ অবস্থিত, এটা লিখতে বলেছে। হলো পি এ কিউ বৃত্তাংশ মানে এই যে পি এ কিউ মানে পুরো এই পোর্শনটা আমি বাইরে থেকে মার্ক করছি। দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এই পর্যন্ত যে জায়গাটা দেখতে পাচ্ছ, বলছে যে এই পি এ কিউ বৃত্তাংশে অবস্থিত, মানে কি বৃত্তাংশ মানে কি এই পুরো ক্ষেত্রফলটা। এই ক্ষেত্রে যে সমস্ত ব্যাসার্ধ অবস্থিত সেই ব্যাসার্ধ গুলোর নাম লিখতে বলেছে। আচ্ছা বলতো এই বৃত্তাংশের ব্যাসার্ধ কোনটা কোনটা আছে? দেখো এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। তার মানে কটা পাচ্ছি আমরা? চারটে। কি কি লিখবো বলো? একটা লিখবো এও, ওরা চেয়েছে কি ব্যাসার্ধের নামগুলো চেয়েছে। দেখো এও এরকম লেখা আছে, ব্যাসার্ধ গুলি হলো এই যে একটা হচ্ছে পিও একভাবে লিখছি, কমা আর একটা হলো এও, আর একটা হলো সিও, এবং লাস্ট আর ফাইনাল হচ্ছে কিউ। ব্যাস এটা হলো আমার একের দাগের অঙ্ক। চলো এরপর কোথায় চলে যাবো? দুয়ের দাগ। দেখো দুয়ের দাগ বলছে নিচের ড্যাশে বুঝে লিখি। তার মানে যে শূন্যস্থান পূরণ আছে সেই শূন্যস্থান পূরণ গুলো আমাদের করতে হবে। দেখো দুয়ের এক কি বলেছে, দেখো বলছে একটি বৃত্তে ড্যাশ বিন্দু আছে। আচ্ছা বলতো একটা বৃত্তে কটা বিন্দু আছে? দেখো এই যে একটা বৃত্ত আমি আঁকলাম। আচ্ছা এই বৃত্তে কটা বিন্দু আছে বলতো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা করে গুনতে পারবে তুমি? ওই যে পরিধিব কতগুলো বিন্দু আছে? অসংখ্য, ইনফাইনাইট বিন্দু আছে। এটা যদি আরো না বুঝতে পারো, তুমি ছোট বৃত্ত আরো বড় করে নাও, যত বড় করবে তত দেখো এই ছোট বৃত্তে যতগুলো বিন্দু আছে, আমি বড় বৃত্তটা লিখি, তাতে আরো বেশি বৃত্ত আছে, আরো বেশি বিন্দু থাকবে। যত বড় বৃত্ত হবে তত কি আরো বেশি বিন্দু থাকবে। তার মানে উত্তর কতগুলো হবে? অসংখ্য। দুই দুই কি বলেছে দেখো, বলছে বৃত্তের বৃহত্তম জ্যা, এই যে দেখো
বৃত্তের বৃহত্তম জ্যা মানে এই দেখো তুমি একটা প্রথম বৃত্ত আঁকলে, এই যে এর জ্যা টানলাম আমি, দেখো এই জ্যা, আবার এই জ্যা, দেখো এই পরের যেটা টানলাম সেটা কি ছোট, এর থেকে আরো বড় টানো, আরো বড়, তুমি যত বড়ই টানো না কেন দেখো এই মাঝ বরাবর যে যাবে এর থেকে বড় জ্যা তুমি আর পাবে না। আর বলো এই যে মাঝ বরাবর যে গেছে সে কেন্দ্র দিয়ে গেছে, আর আমি এক্ষুনি বললাম কেন্দ্র দিয়ে যে যায় তাকে আমরা কি বলি, ব্যাস। তার মানে ওরা জানতে চেয়েছে বৃত্তের বৃহত্তম জ্যা কি, ওখানে শুধু লিখে দেবে কি হবে, ব্যাস। 3 বলছে জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশে বিভক্ত করে। আচ্ছা জ্যা, এই যে জ্যা, এই জ্যা দেখতে পাচ্ছ, এই যে ছবি আঁকি এখানে, এই যে জ্যা, দেখো তো এই যে জ্যা যে বৃত্তাকার ক্ষেত্রকে দুটো অংশে বিভক্ত করেছেন, একটা অংশ হচ্ছে এইটা, আর একটা অংশ হচ্ছে এই যে বড় অংশটা, ছোট অংশ বড় অংশ, এক্ষুনি বললাম এই দুটোকে আমরা কি বলেছিলাম, বৃত্তাংশ। ছোটটাকে বলেছিলাম উপবৃত্তাংশ, উপরেরটাকে বলেছিলাম অধিবৃত্তাংশ। কিন্তু আমাদের এখানে জানতে চাইছে শুধুমাত্র ড্যাশে বিভক্ত করে, কি লিখবো আমরা, বৃত্তাংশে বিভক্ত করে। 4 বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। আচ্ছা বলতো বৃত্তের সকল ব্যাস, তুমি একটা বৃত্ত আঁকো, এই যে টানলাম বৃত্তে, দেখো তো যতগুলো ব্যাস তুমি টানো না কেন, দেখো প্রত্যেকে, এই যে দেখো আমি টানছি, দেখো যতগুলো ব্যাস টানছি দেখো একটা নির্দিষ্ট মাঝখানে বিন্দুটা ওই দিয়ে যাচ্ছে না, ওই জন্য বলছে ড্যাশ বিন্দুকে, ওই বিন্দুর নাম কি বলেছিলাম আমরা, কেন্দ্র। তাহলে কি লিখবো, ওই শূন্যস্থানে বসাবো কি, কেন্দ্র বিন্দুগামী। 5 দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য ড্যাশ হবে। দেখো তো দুটো বৃত্তাংশ সমান, এখানে ছবি আঁকি, দুটো বৃত্তাংশ সমান হলে, বৃত্তাংশ মানে কি, বৃত্তের অংশ। আচ্ছা বলো এই যে এইটা ছোট অংশটা বড় অংশ, দুটো বৃত্তাংশ সমান হবে কখন, এই যে এই অংশটা সমান হবে কখন, যখন আমি ব্যাস বরাবর ওটাকে ভাগ করব। কিন্তু জানতে চাইছে কি আমাদের, দুটো বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য। আচ্ছা বলো তো এই যে বৃত্তচাপ, দেখো এটা সমান যখন করেছি, বৃত্তচাপ কি এখান থেকে এইটা আর এখান থেকে এটা, বলো এই দুটো কি সমান না অসমান, সমান, সেটা জানতে চেয়েছে। তাহলে কি হবে উত্তর, সমান। 6 একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। কি বললো, একটা বৃত্তাকার ক্ষেত্রে বৃত্তকলা, দেখো তো এই যে একটা বৃত্তাকার ক্ষেত্র আঁকলাম, বলো বৃত্তকলাটা গঠিত হয় কি কি সাহায্য, বলো এই যে এটা কি বলেছিলাম, ব্যাসার্ধ, এটা কি, এটাও বৃত্তের ব্যাসার্ধ, আর এইটা কি বৃত্তের বৃত্তচাপ। ওরা কি জানতে চেয়েছে, বলছে বৃত্তকলা হলো বৃত্তচাপ ও দুটি ড্যাশের সীমাবদ্ধ অঞ্চল। ওরা বৃত্তচাপটা বলে দিয়েছে, শুধু বলছে ড্যাশের সীমাবদ্ধ কি হবে, ব্যাসার্ধ। 7 দেখো 7টা কি বলেছে, বলছে বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে বিন্দু ও কেন্দ্রের সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা ড্যাশ। আচ্ছা আমরা ছবি আঁকি, দেখো বলছে বৃত্তের বাইরের কোনো বিন্দু, আচ্ছা বাইরের কোনো বিন্দু, এই একটা বিন্দু নিলাম, বলছে তাদের সংযোজক মানে ওর সঙ্গে কেন্দ্রের সংযোজক সরল রেখাংশ টানলাম, বলছে টানতে তার যে দৈর্ঘ্যটা হবে, মানে এই দৈর্ঘ্যটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা কি হবে, বৃত্তের ব্যাসার্ধ কতটা বলো, এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ এইটুকু না, এইটুকু, তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা কি তার থেকে বড়। এটা ছিল আমাদের 2 এর দাগের অঙ্ক। চলো এবার যাবো আমরা কোথায়, আমরা 3 এর দাগের অঙ্ক কি বলেছে দেখো। 3 এর দাগ বলছে কোশ্চেন নাম্বার 3, বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, উপচাপ, অধিচাপ এইগুলোকে নির্দেশ করতে বলেছে। আচ্ছা প্রথমে আমি তার এখানে স্কেল দিয়ে আঁকছি, তোমরা মানে পেন্সিল কম্পাস আর পেন্সিল দিয়ে একটা বৃত্ত আঁকবে। তো আঁকলাম আমরা বৃত্তটা, এই যে দিয়ে বলছে কি কি চিহ্নিত করতে বলেছে, দেখো বলছে বৃত্তের কেন্দ্র চিহ্নিত করো, ঠিক আছে কেন্দ্র চিহ্নিত করতে বলেছে, মানে নাম দিলাম, পরে লিখতে হবে এখানে। তারপর জ্যা, জ্যা কোনটা হয়, এই একটা জ্যা টানলাম, নাম দিলাম ধরো এবি। তারপরে বলছে ব্যাস নির্ধারণ করতে হবে, তার মানে ব্যাস মানে এই যে কেন্দ্র দিয়ে যাওয়াতে হবে, এইটা নামকরণ করো পি কিউ। তারপরে বলছে কি ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ একটা টানো এখান থেকে, মনে করো এটা হচ্ছে আর। তারপর হচ্ছে উপচাপ, উপচাপ মানে এই যে এই উপচাপটা টানা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এবি অলরেডি হয়ে গেছে। আর বলেছে অধিচাপ, অধিচাপ মানে ওই বড়টা, তো বড়টা এত বড় আসতে কি এখানে একটা নাম দিয়ে দিলাম এটা। চলো আমরা এক এক করে লিখবো, কি কি বলেছে, কেন্দ্র, তাহলে কি কেন্দ্র সমান সমান লিখবো ও। তারপর বলেছে কি জ্যা, জ্যা, জ্যাটা কোনটা বলো, জ্যাটা হচ্ছে এবি,
এবি। তারপরে বলেছে ব্যাস, বলো ব্যাস কোনটা, পি কিউ। তারপরে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কোনটা হয় বলো, ও আর। যদিও এখানটা আরো আছে, দেখো ও আর আছে, ও কিউ আছে, ওপি আছে, তিনটে আছে, আমি তিনটে লিখে দিচ্ছি, ও কিউ ওপি, তিনটে হচ্ছে ব্যাসার্ধ। তারপরে হচ্ছে উপচাপ, উপচাপ কোনটা, উপচাপ হচ্ছে ছোট বৃত্তচাপটা, এই যে এবি। কিন্তু আমি কি বলেছিলাম যে বৃত্তচাপ লেখার সময় মাথায় এরকম বাঁকা দাগ দিতে হবে, যেটা হচ্ছে বৃত্তচাপের সাইন। তারপর হচ্ছে অধিচাপ, মানে অধিচাপ কোনটা, বড় যে চাপটা, মানে এক্স থেকে বি পর্যন্ত আসবে, কিন্তু মাঝখানে এই বিন্দুর নাম দেবো কি এক্স, তাহলে কি এ এক্স বি বলে এরকম মাথায় দাগ। ব্যাস, এই গেল আমাদের কোশ্চেন নম্বর 3। চলো এবার আসছে আমরা কোনটা, কোশ্চেন নম্বর 4। কি বলেছে দেখো, বলছে সত্য না মিথ্যা লিখি, মানে সত্য মিথ্যা লিখতে বলেছে। দেখো প্রথম বলছে বৃত্ত একটি সমতলিক চিত্র। আচ্ছা, বৃত্ত সমতলিক চিত্র, ইয়েস অর নো। দেখো তো বৃত্ত কোথায় আছে, আমরা এই যে এই বোর্ডটা কি সমতল, তোমরা যখন করো কোথায় করো, খাতায় করো, তার মানে ওটা কি সমতল। বৃত্ত দেখবে সমতল ছাড়া অসমতল হবে না। যেমন আমি যেটা এখন ছবি আঁকি, এখান থেকে এই যে এই দেয়াল থেকে ঘুরে এসে আবার বোর্ডের উপরে উঠছে, এটা কিন্তু বৃত্ত হবে না। তার মানে এটা ওরা যে বলেছে বৃত্ত সমতলিক চিত্র, এটা 100% সত্য। তার মানে 4-এর 1 সত্য। 2 কি বলেছে দেখো, বলছে বৃত্তাংশ একটি সমতলিক চিত্র। আচ্ছা, বৃত্ত যদি সমতলে হয় তো বৃত্তের অংশটা কোথায় থাকবে, সেটাও তো সমতলে থাকবে, তার মানে এটা কি অবশ্যই সত্য। 3 বৃত্তকলা একটি সমতলিক চিত্র, একই কথা, বৃত্তকলাটা কোথায় হচ্ছে দেখো, এটাও তো সমতলে হচ্ছে। 4 জ্যা একটি রেখাংশ, জ্যা একটি সরল রেখাংশ। আচ্ছা বলতো জ্যাটা কি, এই যে জ্যাটা নাকি রাখে, এইটা কি, এটা কোথায় আছে বলো, এটা সরল রেখাংশ না, তার মানে এটা কি সত্য। যদি এটা বক্র রেখাংশ হতো, বক্র রেখাংশ কারা, পরিধিটা বক্র, তারপর বৃত্তচাপ বক্র, কিন্তু এগুলো কি, এই যে ব্যাসার্ধ সরল রেখাংশ, ব্যাস সরল রেখাংশ, জ্যাটা কি সব হচ্ছে সরল রেখাংশ। এটা গেল 4। 5 কি বলেছে দেখো, বলছে চাপ একটি সরল রেখাংশ। আচ্ছা বলতো এই যে চাপ, এখান থেকে এটা চাপটা কি সরল রেখাংশ না বক্র রেখাংশ, কিন্তু ওরা বলেছে সরল রেখাংশ, তার মানে কি বিবৃতিটি মিথ্যা। এটা গেল 5। চলো 6 একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে। সসীম সংখ্যক, দেখো তো একটা বৃত্ত আঁকলাম, সসীম মানে কি যেটার সীমা আছে, অর্থাৎ গোনা যাবে। সসীম সংখ্যক কি আছে বলেছে, একটা বৃত্তের জ্যা আছে। আচ্ছা জ্যা সসীম কিনা দেখো তো, এই একটা জ্যাটার নাম সমান দৈর্ঘ্যের, কিন্তু সমান দৈর্ঘ্য বলেছে তো, হ্যাঁ একই দৈর্ঘ্যের, এটার নাম কটা পেলাম, দুটো। তোমাদের কি মনে হচ্ছে যেটা গোনা সম্ভব, কেন, কারণ দুটো তো দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি না। কিন্তু একটু তাকাও তো, যদি আমি চিত্র ওরকম না এঁকে এরকম আঁকতাম, তাহলে এদিকেও পেতাম। কি মনে হচ্ছে যে এই মাত্র 4টে আছে। আচ্ছা এই বিন্দুটা এখান থেকে না সরিয়ে আমি যদি একটু এখান থেকে এদিকে সরিয়ে নিতাম, এখান থেকে, তাহলে এখান থেকে টানলে এই পেতাম, তখন কি হবে, ওর সমান আবার এদিকে পাবো। তার মানে এরকম তুমি যতগুলো টানবে, দেখো এই যে যতগুলো টানবে এরকম কতগুলো হয় বলো, ইনফিনিট হবে না, কারণ বৃত্তের পরিধির উপর কতগুলো বিন্দু আছে, অসংখ্য আছে, তার মানে তার জ্যায়ের সংখ্যা কতগুলো হবে, অসংখ্যই হবে। তার মানে ওরা যেটা বলেছে যে সসীম সংখ্যক আছে, এটা কি এটা মিথ্যা। তারপর আসছে 7, বলছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব। চলো একটা আমরা চেষ্টা করে দেখি। এই একটা বিন্দু নিলাম, চলো এই বৃত্তকে কেন্দ্র করে বৃত্ত আঁকছি। দেখো আমি এটা হচ্ছে এই জায়গায় মনে করো এটা, তো প্রথমে আমি এরকম ছোট বৃত্ত আঁকলাম, তারপরে কেন্দ্রটা ওখানেই আছে, কাঁটাটা শুধু পেন্সিলটা বাড়িয়ে দিচ্ছি। দেখো বাড়িয়ে দিলে এই একটা বিন্দু পাবো, এই একটা বিন্দু পাবো, এই যে যতগুলো বৃত্ত এখানে আঁকা সম্ভব, কতগুলো আঁকা যাবে, অসংখ্য। এই বৃত্তগুলোকে কি বলে জানো, এই বৃত্তগুলোকে বলে এক কেন্দ্রীয় বৃত্ত বা সমকেন্দ্রিক বৃত্ত। কেন, প্রত্যেকের দেখো কেন্দ্র সমান, বৃত্ত আলাদা হচ্ছে কিন্তু কেন্দ্র কি সেম, এই জন্য এদেরকে বলে সমকেন্দ্রিক বৃত্ত বা এক কেন্দ্রিক বৃত্ত বা এক কেন্দ্রীয় বৃত্ত। তাহলে বল এরকম বৃত্ত কটা আঁকা সম্ভব, একটা নাকি অসংখ্য, অসংখ্য। কিন্তু ওরা কি বলেছে, বলছে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকা সম্ভব, করে এটা মিথ্যা বলেছে, এটা অবশ্যই সত্য মিথ্যা হবে, কারণ একটা কেন এখানে একাধিক অসংখ্য বৃত্ত আঁকা সম্ভব। তারপর হচ্ছে লাস্ট এবং ফাইনাল কোশ্চেন দেখো 4-এর 8, বলছে দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। চলো সর্বসম বৃত্ত মানে কি, সর্বসম বৃত্ত মানে আমি তোমাদের সদৃশ্যতা করাতে গিয়ে বলেছিলাম যে সর্বসম আর সদৃশ্যকোণী এই দুটোর মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে যে সর্বসম হতে গেলে তাদের সাইজ সেম হতে হয়, কিন্তু
সদৃশ্য হতে গেলে তাদের সাইজ সেম হওয়াটা বাধ্যতামূলক নয়। তাহলে এখানে বলছে সর্বসম বৃত্ত মানে তুমি যে দুটো বৃত্ত নাও না কেন, এই একটা বৃত্ত নেবে আর একটা বৃত্ত তোমাকে নিতে হবে ওই সেম সাইজের। তুমি কিন্তু বড় বৃত্ত আর একটা নিতে পারবো না। আমি কখনো বলতে পারবো না এটা আর এটা এই দুটো সর্বসম, এটা কখনো সম্ভব নয়। সম্ভব হবে তখন বৃত্ত দুটোর সাইজ সমান হবে যখন। চলো এবারে বৃত্তের সাইজ সমান হয় কিসের সাহায্যে বলো? কিসের সাহায্যে? তার ব্যাসার্ধের সাহায্যে। মানে আমরা যে কাঁটাটাকে এরকম বড় ছোট করে নিই, তার মানে এই যে মাপটা নেবে সেটা কি হবে? সর্বদা ইকুয়াল। এবারে ওরা কি বলেছে? দুটো সর্বসম বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান বলেছে। তো দেখো এর দৈর্ঘ্য যা হবে এর দৈর্ঘ্য আর সমান না নিলে তো বৃত্ত সর্বসম হবেই না। তাহলে এটা অবশ্যই কি হবে? সত্য। চলো এই ছিল আমাদের আজকের ক্লাস। কোর্সে দেখি 3.1। আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে।